সোমালিয়ার জলদস্যু লাগে না, তোমরা তো বাংলাদেশের জলদস্যু। ক্ষমতা দেখাস তাহলে ক্ষমতা ওখানে দেখা। সকলেই ধরেছি এই ব্যক্তিটির অপরাধের কথা, ব্যক্তি কিভাবে করছে, ব্যক্তিকে পুলিশে দেওয়া উচিত, দ্রুত অ্যারেস্ট করা উচিত, কত গল্পই তো আমরা শুনেছি অনলাইনে। পিটার হাস আবারও মাঠে এবং নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক দুটি সংস্থা তারা তাদের একটি চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি সজীব জয় সাহেবকে বলতে চাই যে বাংলাদেশ কোনো ঠুনকো জিনিস নয়। অন্যায়ভাবে খারাপ লোককে ভোট দেবে, আমার সেও খারাপ লোককে ভোট দেবে। এবং সরাসরি সরকার প্রধানকে টার্গেট করে কঠিন থেকে কঠিন বক্তব্য দিয়েছে একজন মহিলা নেত্রী। প্রিয় দর্শক শ্রোতা, সোমালিয়া জলদস্যুরা যে বাংলাদেশের 23 জন নাবিক সহ জাহাজ জিম্মি করেছে বিষয়টি নিয়ে এবং বাংলাদেশের ইস্যু নিয়ে কঠিন বক্তব্য দিয়েছে সেই মহিলা। মূলত আজকে প্রিয় দর্শক শ্রোতা 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়কে উদ্দেশ্য করে লাইভ টকশোতে তুমুল আলোচনা। হয়তো আলোচনাটি শুনলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন, আলোচনাটি শোনাবো। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, পিটার হাস আবারও মাঠে, চিন্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন একটা টাইটেলে কাজী হেমায়েতুদ্দিন মিশনের একটি লাইভ টকশো আপনাদের সাথে শেয়ার করব। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকগুলো চিন্তায় চিন্তিত হয়ে আছে, এমন একটি বক্তব্য দিয়েছে গোলাম মওলা রনি, সেটিও শেয়ার করব। এবং সর্বশেষ ডক্টর ফয়জুল হক সাহেবের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। রাস্তায় মই দিয়ে পারাপার হয়েছে, এই বিষয়টি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছিল, পুলিশও ধরেছে তাকে। আর এই বিষয়টি নিয়ে গোপন কিছু তথ্য ফাঁস করেছে ডক্টর ফয়জুল হক। তো চলুন আর কথা না বলে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম ডক্টর ফয়জুল হক সাহেবের কথাগুলো আগে শুনে আসি। মই দিয়ে রাস্তা পারাপারের দৃশ্য বাংলাদেশের সমগ্র মানুষই কম বেশি দেখেছেন। যে ভিডিওটি ভাইরাল হয়েছে ঢাকার চিটাগাং রোডের, সেটি আজ বাংলাদেশের মানুষকে নতুন কিছু প্রশ্নের মধ্যে সংযুক্ত করেছে। আমরা বাংলাদেশের সম্পর্কে শুনেছি যে বাংলাদেশ বিশ্বায়নের এই যুগে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। এই স্মার্ট বাংলাদেশ করতে গিয়ে স্মার্ট বাংলাদেশের এখন পারাপারের সিস্টেমটা, রাস্তা পারাপারের সিস্টেমটাও স্মার্ট পদ্ধতিতে হচ্ছে। তথা এখন আমাদের ফুটওভার ব্রিজ মই দিয়ে সেখানে পালন করা হচ্ছে এবং সেই জায়গাটাতে আবার মই বসিয়ে একজন ব্যক্তি মইয়ের ভাড়াও নিচ্ছেন। তার মানে আমরা আধুনিক বিশ্বের কোন জায়গায় অবস্থান করছি, যে আমার দেশের মানুষের যেহেতু অর্থনীতি ভালো, সবই সুন্দর, পাশাপাশি ফুটওভার ব্রিজ আমরা মই দিয়ে বানাচ্ছি, সেখানে আবার একজনকে আমরা টাকাও দিচ্ছি। এর চেয়ে তো আধুনিক স্মার্ট আর কোনো দেশ হতে পারে না। আপনারা হয়তো মনে করতে পারেন যে এই স্মার্ট বাংলাদেশের এই মইয়ের যে একটি নতুন সংস্করণ চালু হয়েছে, আবিষ্কার হয়েছে, এই কাজটি কার কারণে হয়েছে, কার এটা অপরাধ, এটা নিয়ে আমরা শুরুর দিন খুব বেশি অনলাইনে মত্ত ছিলাম। সকলেই ধরেছি এই ব্যক্তিটির অপরাধের কথা, ব্যক্তি কিভাবে করছে, ব্যক্তিকে পুলিশে দেওয়া উচিত, দ্রুত অ্যারেস্ট করা উচিত, কত গল্পই তো আমরা শুনেছি অনলাইনে। কিন্তু এর পিছনে গোপন রহস্য কি কেউ জানার চেষ্টা করেছি? আসলে এই জায়গাটায় মইয়ের পদ্ধতিতে আধুনিক পদ্ধতির যে একটা সংস্কার শুরু হয়েছে, এখানে যে ফুটওভার ব্রিজটি এই সিএনজি চালক ভাইটি আবিষ্কার করেছেন, এর মূলে রহস্যটা কি? আপনাদের লজ্জা হওয়া উচিত বাংলাদেশে যারা বলছেন বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গিয়েছে, অস্ট্রেলিয়া হয়েছে, কানাডা হয়েছে। আপনার একটি নির্দিষ্ট বাস স্টপ নেই, যেই বাস স্টপে আপনার এই মানুষগুলো নামবে, নির্দিষ্ট বাস স্টপের কাছে অন্য রাস্তা পারাপার করে আরেক জায়গায়, মানে আমি যে পাশে বাস থামাচ্ছি পরবর্তী পাশে অপোজিটে আমার কেউ যাবেন, সে ধরনের কোনো ব্যবস্থাপনা আপনি রাখেননি। আপনি এখানে একটি ভালো ব্রিজ নির্মাণ করে এসকেলেটর দিতে পারেননি, কিংবা পাতাল লাইন করে সেখান থেকে আপনি মানুষকে ওই পাশে নিতে পারেননি, কিংবা রাস্তা ক্রস করার পদ্ধতি বিশেষ কোনো হোয়াইট কালারের পেইন্ট দিয়ে আপনি সেখানে স্পেশাল কোনো গেট রাখতে পারেননি। মহাসড়কের মধ্যে আপনি যখন এগুলো করতে ব্যর্থ হয়েছেন, তখন আবার আপনি বাংলাদেশের এই যে বাস মালিক সমিতির, এদের কোনো আইন কানুনও শিখাতে পারেননি। আপনার এই যত্রতত্র ড্রাইভার যে নামাচ্ছে, সে তার দায়বদ্ধতার জায়গা থেকে কোনো রকম ঠেলে মানুষদেরকে যে কোনো এক জায়গায় নিক্ষিপ্ত করছে। মানুষটা কি জান্নাতে যাচ্ছে না জাহান্নামে যাচ্ছে, না মানুষটা এখানে পড়ে এই মুহূর্তে জুনিয়া শেষ হয়ে যাবে, তার কোনো হিসাব এই ড্রাইভারদের নেই, এই যারা নামছে তাদের যেভাবে নেই। পাশাপাশি যেই সরকার এই জায়গায় রাস্তা নির্মাণ করেছে বা সরকারি পদ্ধতিতে যেখানে আজকের বাস মালিক সমিতি নিয়ন্ত্রিত হচ্ছে, তাদের কোনো আইন কানুন নিয়ম নীতি কিছুই নেই। অথচ মুখের উপরে বলছি আমরা স্মার্ট বাংলাদেশ। কথা আছে না, গায়ে মানে না আপনি মোরাল, এই যে মোরালগিরি করা, আপনাকে কেউ মানে না, তারপরেও আপনি বলছেন আপনি স্মার্ট বাংলাদেশ। একটা দেশের স্মার্ট হওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার, আদৌ তার কি বাংলাদেশে কোনো জায়গায় এখন পর্যন্ত সেটা বিরাজমান আছে? আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশের সিংহভাগ জায়গায় মানুষ মৃত্যুর কোলে ঢুলে পড়ছে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে। পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, পদ্মা সেতুতে শুরুর দিনই দেখবেন অ্যাক্সিডেন্ট ঘটিয়ে, এখনো আমার মনে আছে হুন্ডা ড্রাইভার সেখান থেকে মারা গিয়েছে। এরপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট হবে না তা কিন্তু নয়, বিশ্বের বিভিন্ন আধুনিক দেশেও হতে পারে। কিন্তু বাংলাদেশের অ্যাক্সিডেন্টগুলো মনে হচ্ছে যেন আমরা নিজেরাই অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য আমরা কিছু আবিষ্কার করে রেখেছি, আমরা পদ্ধতি নির্মাণ করে রেখেছি, আমরাই মরার জন্য কূপ ফাঁদ পেতে রেখেছি। তো যখন আপনি কূপ পাতবেন, ফাঁদ পাতবেন, সেখানে কি মানুষ মারা যাবে না?
ভাবছেন যে একটি আধুনিক বিশ্বে কোন দেশে আছে যে মহাসড়কে এই যে আমাদের এই সড়ক তো ছোট কোনো গ্রামের সড়ক নয়। এই সড়ক থেকে ঢাকা, চিটাগাং বিভিন্ন দেশের যাত্রীরা তাদের দূরপাল্লার বড় বড় গাড়িগুলো যাচ্ছে, বড় বড় গাড়ির পাশাপাশি অন্যান্য গাড়ি যাচ্ছে, সিএনজি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, আপনার প্রাইভেট কার যাচ্ছে, আর সেখানে মানুষ মই দিয়ে তার রাস্তা পারাপার হচ্ছে, শিশুরা পারাপার হচ্ছে, বৃদ্ধ পারাপার হচ্ছে, রোগী পারাপার হচ্ছে। কি বিভৎস চিত্র দেখলাম। আমি তো এই সিএনজি ড্রাইভারকে পুরস্কৃত করা উচিত। কেন জানেন? চক্ষুটা খুলে দিয়েছে এই সিএনজি ড্রাইভার। আমরা এতদিন পর্যন্ত ওখানে দেয়াল ডেঙিয়ে পারাপার করছি, এখনো করছি, কারণ মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। মানুষটা যাবে কোথায়? হয় গাড়ির তলে পড়তে হবে, না হয় তাকে দেয়াল ডেঙিয়ে পাশে গিয়ে তারপরে তার বাসায় পুষতে হবে। তো মানুষ তো সেকেন্ড অপশনটাই গ্রহণ করছে, যে সামহাও বেঁচে থাকার জন্য তিনি লড়াই করছে। তার দোষটা কোথায়? গাড়িওয়ালাকে বলবেন দোষ করেছে? গাড়িওয়ালা বলছে আমি থামাবো কোথায়, আমার জায়গা কোথায়? মানুষ নামতে চায় চিটাগাং রোডের এই জায়গায়, কোথায় বাস স্টপ, কোথায় সেখানে ফুটওভার, কোথায় সেখানে ব্রিজ? কিছুই কি আছে? তাহলে কাকে আপনি দোষ দিবেন বলেন? এই সিএনজি ড্রাইভার এই কাজটি করায় মনে হয়েছে যে সিএনজি ড্রাইভার পেটের টানে আধুনিক পদ্ধতি ব্যবহার করে ফুটওভার নির্মাণ করে তিনি ইনকাম করছেন। কিন্তু বাংলাদেশের সমগ্র মিডিয়ায়, বাংলাদেশের সমগ্র প্রশাসন, পুলিশের প্রশাসন সবাইকে এখন কিন্তু টনক নাড়িয়ে আজ আপনাদেরকে চক্ষু খুলে দিয়েছে এই সিএনজি ড্রাইভার। ডক্টর ফয়জুল হক সাহেবের কথাগুলো আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকগুলো বিপদের মধ্যে আছে বা অনেক রকমের কথাই বলেছে গোলাম মোল্লা রনি। চলুন তার বক্তব্যটি শুনে আসি। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রীর আসনে যিনি আছেন শেখ হাসিনা, তাকে নিয়ে আপনার আমার কৌতূহলের শেষ নেই। অনেক বিষয় জানতে চান, অনেক কথা বলতে চান, এবং অনেকে তাকে অকথ্য ভাষায় সমালোচনা করতে চান। আবার কেউ তো অবশ্যই আছেন যারা তাদের যে কলিজাটা ভুনা করে শেখ হাসিনাকে দিতে চান ভালোবাসার অর্ঘ্য হিসাবে। তো তার চেয়ে বড় কথা হলো, এখন ক্ষমতার যে স্টিয়ারিংটা, পুরো রাষ্ট্রের যে স্টিয়ারিংটা, এটি শেখ হাসিনার হাতে। ক্ষমতার হুইল, চাকাটা। ফলে তিনি আমাদেরকে যে উপকার করতে পারেন, এটি বাংলাদেশের আর কেউ করতে পারবে না এই মুহূর্তে। আর যদি তিনি ক্ষতি করতে চান, তার মতো ক্ষতি এই বাংলাদেশে এই মুহূর্তে কেউ করতে পারবে না। যে এখন শেখ হাসিনা কি ভালো না মন্দ, এটি আমি বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না। এর কারণ হলো, ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমতা আল্লাহ যাকে ইচ্ছে তাকে দেন, এবং যাকে ইচ্ছে তাকে ক্ষমতা থেকে বিচ্যুত করেন, এবং ইচ্ছা মতো তিনি ক্ষমতা ছিনিয়ে নেন। তিনি যাকে ইচ্ছে তাকে সম্মানিত করেন এবং যাকে ইচ্ছে তাকে লাঞ্ছিত করেন। পবিত্র কালামে পাকের একেবারে দ্ব্যর্থহীন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। তো কাজেই শেখ হাসিনা যে চেয়ারটিতে বসে আছেন, সেটা যেভাবেই হোক না কেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইজাজত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বলে তিনি সেখানে যেতে পেরেছেন। এখন আল্লাহ তিনটি কারণে এই ঘটনা ঘটাতে পারেন। প্রথমত, শেখ হাসিনার যে পতন বা শেখ হাসিনাকে দুনিয়া এবং আখিরাতে পাকড়াও করার জন্য তিনি তাকে এই ক্ষমতায় বসাতে পারেন, যে একটি অন্যায়ের মাধ্যমে সে ক্ষমতায় বসছে। ফলে তার সমস্ত জীবনের সুকর্মগুলোকে যে অন্যায় গ্রাস করবে, সেরকম একটি অন্যায়ের জালে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার করায়ত্তের মধ্যে নিয়ে আসবেন। এর কারণ হলো, আল্লাহ যখন বিচার করবেন, বিচারের জন্য তার তো ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্টের সেই সময়টিতে শেখ হাসিনা কিয়ামতের ময়দানে, শুধু শেখ হাসিনা নন, মানুষ কত খারাপ, কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষ মিথ্যা কথা বলবে যে আমি এই কাজ করিনি। আল্লাহ জবান খুলে দেবে, হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, তারা সাক্ষ্য দেবে। তবুও লোকজন বলবে না, আমরা এটা করিনি। এবং সবার শেষে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন সাক্ষ্য হিসেবে। তখন মানুষ মেনে নেবে যে হ্যাঁ, আমি এই কাজ করেছি। তো এরকম হলো মানুষের নফস এবং খাসলাত, যে কিয়ামতের ময়দানে গিয়ে স্বয়ং আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা বিতর্ক করবে আর তর্ক করবে। আর যারা ভালো মানুষ, তারা দুনিয়াতেও তর্ক করে না, আর ওই দিনে তারা তর্ক করবে না, তারা শুধু কাঁদতে থাকবে, আর কোনো জবাব দেবে না। এই যে দুনিয়াতে যেমন আমরা বলি, রব্বানা জালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা কুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা কোনো বিতর্ক করি না, কিয়ামতের দিন ওইরকম হবে। তো যারা বিতর্ক করবে, তাদেরকে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তথ্য এবং প্রমাণ জোগাড় করে রেখেছেন এই দুনিয়াতে। তারই প্রেক্ষাপটে তাকে ক্ষমতায় যদি না বসাতেন, তাহলে এই ডামি নির্বাচন তিনি করতে পারতেন না। আর ডামি নির্বাচনের মাধ্যমে তাকে যে অনিয়ম করতে হয়েছে, জুলুম করতে হয়েছে, যা কিছু করতে হয়েছে, সব কিছু তো দুনিয়াতে যেভাবে সংরক্ষিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দপ্তরে এই জিনিসগুলো সংরক্ষণ করেছে। হ্যাঁ, তুমি ওই দিন ওই জায়গায় ফল তৈরি করে রেখেছিলে, ওই জায়গাতে তুমি টেলিফোন করে বলে দিয়েছিলে এরকম হবে, ওই জায়গাতে এই জিনিসগুলো করেছিলে। তো এই যে শেখ হাসিনাকে ধরার জন্য এটা হতে পারে এক। দুই নম্বর হলো যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা আসলে খুব খারাপ। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শেখ হাসিনার মতো শাসক আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। তিন নম্বর হলো যে শেখ হাসিনা আসলেই ভালো, কিন্তু আমরা তার যে ভালোটাকে মূল্যায়ন করার ক্ষমতা আমাদের নেই। তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, তসবিহ পড়েন, এবং তিনি বুঝেন যে
এদেরকে যদি আমি ভোট দিতে দেই তাহলে এরা অন্যায়ভাবে খারাপ লোককে ভোট দেবে, আমার চেয়েও খারাপ লোককে ভোট দেবে এবং তারা বিপদে পড়বে। যেমন আমাদের অনেক সন্তান আলকাতরা খেতে চায়, বিল্ডিং থেকে লাফ দিতে চায়, তারপরে কাঁচা মাছ খেতে চায়, সাপের কাছে দৌড়িয়ে যায়, আমরা কি তাকে সেই কাজটি করতে দেই? তো সেক্ষেত্রে আমরা যারা জনগণ আছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চাচ্ছেন যে তোমরা যেদিকে যেতে চাচ্ছ ঘুরে ফিরে শেখ হাসিনার বিকল্প যারাই আছে তোমাদের জন্য ভালো হবে না। তো আলটিমেটলি যে তিনটি জিনিস বললাম, এই তিনটি জিনিসের কোনটি এটি মাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমি আমার অজ্ঞানতা, আমার দুর্বলতা সবকিছু সহ আমি আল্লাহর কাছে পানাহা চাচ্ছি। তো যেহেতু শেখ হাসিনার কাছে ক্ষমতার চেয়ার, এই জন্য শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করি, মাঝে মধ্যে ভালো কিছু কথা বলার চেষ্টা করি এবং কিছু বিষয় তাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন যতদিন আল্লাহর ইচ্ছে তিনি ক্ষমতা আছেন ততদিন যদি এই ভালো বিষয়গুলো তিনি অনুসরণ করেন, এই দেশ জাতি এবং এই কল্যাণ দেশ জাতি তার মাধ্যমে অধিকতর কল্যাণ পাবে। আর যদি এই কথাগুলো না বলি তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরবেন যে তুমি তো বলতে পারতে এই কথাগুলো, কেন তুমি বলোনি, তোমাকে তো জবান দিয়েছিলাম। তো সেই দিক থেকে বিবেচনা আমার কাছে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মারাত্মক তিনটি বিপদের মধ্যে আছেন এবং এই তিনটি বিপদ যে কোনো খুদাই গজব কিংবা আসমানি গজব, বালা, মুসিবত, আজাব এর চেয়ে কোনো অংশে কম নয়। এর কারণ হলো এই তিনটি বিষয় তাকে অন্ধ বানিয়ে দিচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন গোলাম মোল্লা রনির বক্তব্য। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো 5টি ভিডিওর ভিতর থেকে 2টি আপনারা দেখলেন। 3 নম্বরে কাজী হিমায়তুদ্দিন মিশন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আবারও মাঠে নেমেছে এবং অত্যন্ত চিন্তা রয়েছে শেখ হাসিনা, এমন কথাই বলছে। এমন একটি লাইভ টক শো, চলুন দেখে আসি। পিটার হাস আবারও মাঠে এবং নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক দুই সংস্থা তারা তাদের একটি চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। এই সমস্ত বিষয় এবং সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজকে আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস জনাব নুরুজ্জামান জামান। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেমন ভাই, নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার রাজনৈতিক পক্ষপাত ছিল, এটা আপনি জানেন যে মার্কিন যে দুটি প্রতিনিধি দল, যে এনডিআই ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI, এই দুটোই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে দুটি দল ডেমোক্রেট এবং রিপাবলিক, এই দুটোর প্রতিনিধি। এবং তারা বলেছে যে এই নির্বাচনটা সুষ্ঠু হয়নি এবং এই নির্বাচনে তারা এটা চূড়ান্ত রিপোর্টটা গত শনিবারে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এবং তারা অনেক কথা বলেছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগকে সুবিধা দিতে রাষ্ট্রের নিরাপত্তা পরিষেবা, বিভিন্ন সরকারি সংস্থা বারবার অসমভাবে নির্বাচনী বিধি প্রয়োগ করেছে এবং আরো নানা বিষয়। তো এর সম্পর্কে আপনার কাছ থেকে একটা বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং যে সকল দর্শক দেখছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন হয়তো দেখার জন্য। দেখুন, নির্বাচন ব্যবস্থা নিয়ে তো অনেক আগের থেকে আমাদের দেশে কথা হচ্ছে যে এই নির্বাচন প্রথমত হচ্ছে বিরোধী দলগুলো নির্বাচন বর্জনের কারণে অটোমেটিক্যালি এই নির্বাচনটা তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে এবং এই নির্বাচনে মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হয়নি। যখন মার্কিন যুক্তরাষ্ট্র মূলত এই নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য এবং জনগণের ভোটে সরাসরি প্রতিনিধি নির্বাচনের জন্য বারবার তাগাদা দিয়ে আসছিল এবং তারা একটি সংলাপের কথা বলছিল সর্বশেষ এসে যখন সরকার নাশনাল নির্বাচন করলো তখন তারা সিদ্ধান্ত নিল যে তাদের টেকনিক্যাল টিমগুলো পাঠাবে যাতে করে তারা এসে এখানে গ্রাসরুট লেভেলে দেখতে পারে যে আসলে কি হচ্ছে বা না হচ্ছে। তারই অংশ হিসাবে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের দুটি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা এনডিআই এবং IRI, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, এই দুটা তারা এসে এখান থেকে তথ্য উপাত্ত নিয়ে যায় এবং তাদের এই উপাত্তের ভিত্তিতে মূলত আপনি জানেন এখানে একটা বড় রাখা ভালো যে ইউরোপিয়ান ইউনিয়নেরও তারা তাদের প্রতিনিধি একটা টিম এসেছিল এখানে, তারা গিয়ে একটি রিপোর্ট দিয়েছে এবং আমি দেখলাম যে মোরলেস তাদের কথা বলা স্টাইল বা তাদের যে রিপোর্টের যে প্রকৃতি বা সামারি যেটা সেটা মূলত একই রকম বলা যায়। তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে রিপোর্টটা সেই রিপোর্টটা তারা একটা আহ্বান জানিয়েছে। তারা পার্টিকুলারলি কিছু বিষয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন, সরকার, সুশীল সমাজকে অনেকগুলো বিষয় উন্নত করতে বলেছে। পাশাপাশি তারা সাইবার সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে কথা বলেছে যে সেখানে যাতে এই যে অনিয়মগুলো এবং বিরোধী মত ও পথের স্বাধীন মত প্রকাশের বা চিন্তার প্রতিফলনের ক্ষেত্রে যে বাধা প্রতিবন্ধকতাগুলো আছে সেটার জন্য দূর করার ব্যবস্থা করা হয়। যাই হোক, আমি তাদের এই রিপোর্টের কয়েকটা পয়েন্ট যেগুলো তারা তুলে আমি একটা একটা করে আসি, একটু সংক্ষেপে আমি বলবো, তারপরে আমরা আমাদের আলোচনা যাবো। আপনার সময় আছে, আপনি একটু ভালো করে দর্শকদেরকে বুঝিয়ে বলুন প্লিজ। হ্যাঁ, তারা বলছে যে তাদের এই কারিগরি পর্যালোচনার টিম এসেছে। অনেকেই বলছেন যে এই টিম তো এসে নির্বাচন বাতিল করে দেবে না বা নির্বাচন না, তারা এই ধরনের কোনো কাজ করে না। তারা নির্বাচন ব্যবস্থাকে পর্যবেক্ষণ করে পৃথিবীর দেশে দেশে এবং এই নির্বাচনটাকে সঠিকভাবে পারফর্ম করার ক্ষেত্রে কি কি ব্যারিয়ারগুলো আছে, বাধাগুলো আছে, তারা এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে এবং তারপরে তারা এই ব্যারিয়ারগুলোকে ইমপ্রুভ করার জন্য সংশ্লিষ্ট দেশে তারা কি করে এক ধরনের তাদের সুপারিশ পেশ করে বা মতামত দেয়। সেটার ভিত্তিতে পৃথিবীর দেশে বিভিন্ন দেশগুলোতে তারা নির্বাচন ব্যবস্থাকে ইমপ্রুভ করার জন্য বা গণতান্ত্রিক ব্যবস্থাকে আর
একটু আপগ্রেডেড করার জন্য তারা পদক্ষেপগুলো কিছু কিছু দেশ নেয়, কিছু কিছু দেশের স্বৈরাচার বা কর্তৃত্ববাদী সরকারগুলো বলে আমরা এটা গ্রহণ করবো না। যখনই তারা এই সকল পন্থাগুলো গ্রহণ করতে না চায় বা এই সকল উন্নত দেশের সাজেশন গুলাকে আমলে না নেয়, তখনই কিন্তু মূলত চলে আসে তাদের উপর আস্তে আস্তে যে নিষেধাজ্ঞার ব্যাপারগুলো কিংবা ঋণের ব্যাপারগুলো আছে, তারপরে আসে মনে করেন আপনার বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন ব্যাপার আছে। যাই হোক, আমি সেদিকে পরে আসছি। এখন তারা বলছে যে বাংলাদেশের নির্বাচন কমিশন সরকারের নির্বাহী এবং আইন বিভাগ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীজনদের কাছে, পার্টিসিপেটরি যারা আছেন সকলের কাছে তারা কিছু সুপারিশ পেশ করেছে। সেই সুপারিশগুলোর আলোকে প্রথমেই দেখুন তারা বলছে, যেটা আইডেন্টিফাই করেছে যে কেন এই নির্বাচনটাকে গ্রহণযোগ্য তারা বলতে পারছে না, সেটা হচ্ছে নির্বাচনে তারা বলছে যে সরাসরি কিংবা অনলাইনেও কাদা ছোড়াছড়ি বা সরাসরি সংঘাত সংঘর্ষটা কম ছিল কম্পারেটিভলি অন্যান্য বছরের নির্বাচনী সহিংসতার তুলনায়। কিন্তু তারা বলছে এই নির্বাচনী সহিংসতা যে আনুপাতিক হারে কম ছিল, এটা হওয়ার কারণ হচ্ছে অন্য জায়গায়। সেটা বলছে তারা যে নির্বাচনে সত্যিকার অর্থে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, যার ফলে একতরফা ভাবে এবং একপেশে নির্বাচন হয়েছে, যার ফলে এখানে মানুষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচন করার প্রতিনিধি পাঠানোর কোনো ধরনের টেন্ডেন্সি ছিল না এবং কোনো নির্বাচনী আমেজই ছিল না। তারা সেটাই বলতে চাচ্ছে, এই কারণেই এখানে সংঘাতটা কম হয়েছে। তারা এটাও বলছে যে সরকার এই জন্য হয়তো বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে, সেই কারণে হয়তো সংঘাতটা কম হয়েছে। তারপরে তারা বলছে যে প্রাক নির্বাচন পরিবেশ যেখানে রাজনৈতিক মেরুকরণ, রাজনৈতিক পক্ষগুলোর মাঝে সহিংসতা, নাগরিক স্বাধীনতার সংকুচ এবং বাক স্বাধীনতা ও সংগঠিত হওয়ার স্বাধীনতার অবনতির কারণে এমনটা হয়েছে এবং শাসক দল সেক্ষেত্রে তারা এককভাবে তাদের প্রতিনিধিকেই নির্বাচিত করে নিয়ে গেছে। অর্থাৎ আলটিমেটলি কথা হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণমূলক বা মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু অংশগ্রহণটা হয়নি, যার ফলে নির্বাচনের পরিবেশে মানুষের চয়েস এবং অল্টারনেটিভ বা অনেকের মধ্য থেকে যে একজন গ্রহণ করা গণতন্ত্রের যে সৌন্দর্য বা সংজ্ঞায় আসে সেটার অনুপস্থিতি ছিল। তো প্রিয় দর্শক শ্রোতা, 5টি ভিডিওর ভিতর থেকে 3টি ভিডিও আপনারা দেখলেন, আর 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীবদের জয়কে উদ্দেশ্য করে লাইভ টক শোতে কী তোমরা আলোচনা হলো, এটি আপনাদের সাথে এখন শেয়ার করব। তারপরেই কিন্তু সেই মহিলা নেত্রীর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো মাঝখানে একটা কথা বলছি, যেটা হলো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তারা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন সেই লাইভ টক শো দেখে আসি। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি সজীবতার জয় সাহেবকে বলতে চাই যে বাংলাদেশ কোনো ঠুনকো জিনিস নয়। ইচ্ছে করলেই কাউকে পশ্চিম সরকার তৈরি করবে, তার মানে আপনাদের কি দুর্বলতা আছে? কেন আপনি এই কথাগুলি বলতে চান সাধারণ মানুষের কাছে? এনডিআই আইডিআই কি বললো, ইট ইজ মেটেরিয়াল আমার কাছে। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, এখানে আর একটা দেশের অন্যান্য দেশের লোকজন কি বললো এটা আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার কাছে খুব ভালো গ্রহণযোগ্যতা মনে করি। নির্বাচনের আগে আমেরিকান অ্যাম্বাসেডার সহ বহুত অ্যাম্বাসেডাররা এমন ভাবে দৌড়ঝাঁপ করেছেন যে দৌড়ঝাঁপের জন্য আমাদের বাংলাদেশের মানুষ ভাবছিল কি যেন একটা ঘটনা ঘটবে, কি যেন একটা ঘটনা ঘটবে। কিন্তু প্রশ্নটা হলো, আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, আপনি যেখানে থাকেন সেখানেও গিয়েছি, নির্বাচনের সময় দেখেছি, অস্ট্রেলিয়া দেখেছি, লন্ডন দেখেছি, আমেরিকাতে দেখেছি, ওইখানে এত লাফালাফি জম্প তো করে না। তারপর এবার যেটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা কিন্তু একতরফা নির্বাচন হয়েছে। এই নির্বাচনটা হয়েছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বনাম জাতীয় পার্টি, এর বাইরে কিন্তু কোনো নির্বাচন হয়নি। হ্যাঁ, আর যে দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের যেমন তৃণমূল, বিএনপি বলেন, বিএনএফ বলেন, এরা আসলে নির্বাচন করতে আসে নাই। আপনার এদের কোনো ভোট ব্যাংকও কোথাও নাই। যে নির্বাচনটা আমাদের এখন এটা জাতীয় পার্টি বনাম আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন। এটা আপনি ধরে নিতে পারেন বনাম ছাড়া কি আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী তারা তো আওয়ামী লীগের প্রার্থী। না, জাতীয় পার্টি প্লাস আওয়ামী লীগ প্লাস আওয়ামী স্বতন্ত্র, কিন্তু না না গঠনতন্ত্র অনুযায়ী, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী যদি আওয়ামী লীগের কোনো বিরোধী প্রার্থী যদি নির্বাচন করতে আসে তাহলে তাকে তখন বহিষ্কার করা হয়। অতীতে যে নির্বাচনগুলো দেখেছি আমাদের আমাদের জাতীয় পার্টিরও সেই একই ধারাবাহিকতা চলছে, কিন্তু এবার কিন্তু সেটা দেখলাম না। এখন গঠনতন্ত্র আওয়ামী লীগ কবে পরিবর্তন করছে আমি জানি না। গত 11 বছর আওয়ামী লীগের কোনো সম্মেলন হয় নাই। আর আমি যেটা জানি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আমি যেটা জানি যে কোনো সম্মেলন ছাড়া কোনো গঠনতন্ত্র পরিবর্তন করা সম্ভব নয়। সেই জন্য আমি বলতে চাই এই নির্বাচনটা হয়েছে শুধু একতরফা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে যারা দৌড়ঝাঁপ করছিল তারা কিন্তু এখনো দৌড়ঝাঁপ করছে। কেন করছে আমি জানি না। তো আমি ব্যক্তিগতভাবে এদেশের একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলি, কারণ আমি মুক্তিযুদ্ধ করেছি, আমার আপন 5 ভাই আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমার ইমিডিয়েট বড় বোন আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমি মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক পরিবারের একজন সন্তান। তো আমরা মনে করি যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীনতা করেছি, অর্জন করেছি, একটা ভূখণ্ড পেয়েছি। আমাদের পরিপূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা, গণতন্ত্র এগুলো আমাদের কাছে এখনো আসে না।
তার মানে এই নয় কোনো বিদেশি লোক এসে আমাদের উপরে কিছু চাপাই দেবে। আমি ব্যক্তিগতভাবে এই দেশের একজন নাগরিক হিসেবে এটাকে আমি ধিক্কার জানাই। আচ্ছা, এদিকে বিশেষ করে আপনি এনডিআই এবং আইআরআই, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম দেশগুলো, আমি এনডিআই আইআরআই আপনার আমি আপনাকে ক্যাটাগরিক্যালি এনডিআই আইআরআই এর ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানতে চেয়েছি। বিশেষ করে এই প্রতিবেদনের পর প্রধানমন্ত্রী এবং সজীব ওয়াজেদ জয় কিন্তু আজকে এই উদ্বেগ এবং বলা যায় যে প্রতিক্রিয়া, খুব কঠিন প্রতিক্রিয়া জানিয়েছে। সুতরাং আপনি একইভাবেই একই রকম প্রতিক্রিয়া জানান। জয় যেটা বলেছে যে মিড টাইম নির্বাচনের কথা, না, তিনি বলেছেন যে পুতুল সরকার বসাতে চাইছে যুক্তরাষ্ট্র এবং এনডিআই আইআরআই। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি সজীব ওয়াজেদ জয় সাহেবকে বলতে চাই যে বাংলাদেশ কোনো ঠুনকো জিনিস নয়। ইচ্ছা করলেই কাউকে পশ্চিম সরকার তৈরি করবে, তার মানে আপনাদের কি দুর্বলতা আছে? কেন আপনি এই কথাগুলি বলতে চান সাধারণ মানুষের কাছে? এবং দুর্বলতাটা কি, পশ্চিম সরকারটা কি? এটা আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি এই দেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই, এই শব্দটা খুব অসুন্দর এবং এটাকে পরিহার করা উচিত। আমরা প্রায় প্রিয় দর্শক শ্রোতা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। সর্বশেষ সেই মহিলা নেত্রীর বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করবো। সেই সোমালিয়া জলদস্যুদের হাতে যে বাংলাদেশি 23 জন নাবিক সহ জাহাজ জিম্বি হয়েছে সেই বিষয়টি নিয়ে এবং বাংলাদেশের বিষয় নিয়ে কঠিন হুঙ্কার দিয়েছে একজন মহিলা নেত্রী। চলুন তার বক্তব্যটি শুনে আসি। সোমালিয়া জলদস্যু লাগে না, তোমরা তো বাংলাদেশের জলদস্যু। ক্ষমতা দেখাস, তাহলে ক্ষমতা ওখানে দেখা। বাংলাদেশের জাহাজ কিভাবে ভারত মহাসাগরে আটকে থাকে, তোমাদের মতো তো জলদস্যু আর আমার মনে হয় পৃথিবীর কোনো ইতিহাসে নাই। আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, কুকুর লীগ, টোকা লীগ এগুলোর বানাই দিলেই তো সোমালিয়া থেকে জাহাজ উদ্ধার করে নিয়ে আসতে পারে। এরা জনগণকে যেভাবে নিপীড়িত করতেছে সেইভাবে সোমালিয়ারা কিভাবে জাহাজ আটকে রাখে, যুবলীগ ছাত্রলীগ পাঠাইলে এটা উদ্ধার হয়ে চলে আসবে। আর ভারত মহাসাগর, আপনার একটা কথা খুব মনোযোগের সহিত আমি আজকে বলতে চাই, যেটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, যে বাংলাদেশে এত আগুন, আপনারা আগুন নিয়ে প্রশ্ন করেন নাই, হঠাৎ করে বড় বড় জায়গাগুলো আগুন ধরতেছে, ব্যবসায়িকরা একদম নিষ্পেষিত হয়ে যাচ্ছে। গত পরশুদিন আপনার কি বলে 12 নম্বর সেক্টরে আপনার যে আগুন লাগলো ফার্নিচারের কারখানা, এবং আপনার মুরগি থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ীরা রাস্তায় বসে গেছে, পথে বসে গেছে। কিন্তু এই আগুনের কারণ কি? এর আগে দেখলাম কুষ্টিয়াতে প্রায় 8 কিলোমিটার ধরে জুড়ে আগুন, সেখানে আপনার পানের বরজ, তারপরে ফসলি জমিন, কোনো কিছু ছাড় পাই নাই। তারপর এখানে লাগলো, ওখানে লাগলো, ঢাকাতে লাগলো, চট্টগ্রামে লাগলো, চীনের গুদামে লাগলো। কেন হঠাৎ করে এরকম, কিভাবে হঠাৎ করে এত আগুন লাগে কেন? আর বেছে বেছে জায়গাগুলো কিন্তু আগুন লাগানো হচ্ছে, তাহলে এগুলো কাদের ইন্ধন? নিশ্চয়ই এটা ভারতের ইন্ধন, নাহলে আগুন এভাবে লাগে কিভাবে? এবং আমরা দেখলাম 12 নম্বর সেক্টরে সাংবাদিক কিছু লোকজন আমজনতা বলতেছে যে আগুন লাগে, যেখানে আগুন লেগেছে তার 5 মিনিট দূরত্ব হলেও ফায়ার স্টেশন, এই স্টেশন, তারা গাড়ি নিয়ে আসতে তাদের 1 ঘন্টা লাগছে। তাহলে এখান থেকে আসছে, তারপরে খালি গাড়ি নিয়ে আসছে। এটা আমার কথা না, আমরা বিভিন্ন নিউজে দেখেছি যে তারা আগুন নিভাইতে আসছে কিন্তু খালি গাড়ি নিয়ে আসছে। তাহলে এগুলোর কারণ কি? এগুলোর কারণ হলো, এগুলো সম্পূর্ণ হলো বাংলাদেশে শেখ হাসিনা বলছিল না, বিনা ভোটের সরকার, দামি মামির সরকার, সে বলছিল না যে মার্চ এপ্রিলে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগবে। সেই দুর্ভিক্ষের মানে ইঙ্গিত নমুনা দিয়ে যাচ্ছে যে জ্বালাই পড়ায় সবকিছু শেষ করতেছে, ভারত থেকে আমদানি করতে হবে, ভারতকে তারা, ভারতের বাবা, ভারত তার স্বামীর দেশকে সে উন্নতশীল রাখবে, নিজের দেশ জাহান্নামে যাবে। সেই জন্যই এরকম সিন্ডিকেট শুরু করেছে এবং দ্রব্যমূল্য থেকে শুরু করে, আগুন লাগা থেকে শুরু করে, সোমালিয়াওয়ালাদের কাছে, জলদস্যুদের কাছে জাহাজ এবং আমাদের নাবিক ভাইদের জন্য আমাদের খুবই দুঃখ লাগতেছে। আমরা দোয়া করি মহান আল্লাহ যেন ওদেরকে ওদের মায়ের বুকে, বাংলার মাটিতে ওদেরকে ফেরত আনে। এবং এই সরকারকে অবিলম্বে বলবো, ক্ষমতা দেখাস, তাহলে ক্ষমতা ওখানে দেখা। বাংলাদেশের জাহাজ কিভাবে ভারত মহাসাগরে আটকে থাকে, তোমাদের মতো তো জলদস্যু আর আমার মনে হয় পৃথিবীর কোনো ইতিহাসে নাই। সোমালিয়া জলদস্যু লাগে না, তোমরা তো বাংলাদেশের জলদস্যু। এই জলদস্যু জাহাজ কিভাবে ওখানে আটকায়? তোমরা তো ক্ষমতায়, এগুলো তাড়াতাড়ি ফিরে আনো। তো প্রিয় দর্শক শ্রোতা, 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 5টি ভিডিওর মূল অংশগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন। তো এখন যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।